ভোটবঙ্গে এবার নির্বাচনী দামামা বাজার পালা। আজই নির্বাচন কমিশনের তরফ থেকে পশ্চিমবঙ্গ সহ 5 রাজ্যের ভোটের নির্ঘণ্ট ঘোষণা। বিকেল 4টে সাংবাদিক বৈঠক রয়েছে। গতকালই ফুল বেঞ্চ এই সংক্রান্ত বৈঠক সেরে ফেলেছে। কি জানা যাচ্ছে আর নির্বাচন কমিশন সূত্রে জানবো। প্রতিনিধি মৈত্রী ভট্টাচার্য রয়েছেন সঙ্গে। মৈত্রী, রুবিনা, দেখো, এখনো পর্যন্ত জাতীয় নির্বাচন কমিশনের তরফ থেকে যেটা জানানো হয়েছে যে আজ বিকেল 4টের সময় বিজ্ঞান ভবনে পশ্চিমবঙ্গ সহ 5 রাজ্য এবং কেন্দ্রশাসিত অঞ্চলের নির্বাচনের যে নির্ঘণ্ট সেটা ঘোষণা করা হবে। এর আগে আমরা দেখেছি যে কমিশনের ফুল বেঞ্চ এই সমস্ত রাজ্যগুলিকে পরিদর্শনে গিয়েছে এবং শেষ পশ্চিমবঙ্গের পরিদর্শন সেরে গত মঙ্গলবার ফিরেছে কমিশনের ফুল বেঞ্চ। 10 তারিখে ফেরার পর তাদের দফায় দফায় তারা বৈঠকে বসে এবং বিশেষত বাংলাকে নিয়ে তাদের বৈঠক বেশি করে তাদের বৈঠক হয়। তার কারণ প্রাথমিকভাবে তারা যেটা আন্দাজ পেয়েছিলেন যে অন্যান্য রাজ্যের এক দফাতে নির্বাচন হলেও বাংলায় 2 থেকে 3 দফা নির্বাচন করতে হবে। ফলে সেই কারণে দাঁড়িয়ে বাংলার দায়িত্বে থাকা যে সমস্ত আধিকারিকেরা রয়েছেন জাতীয় নির্বাচন কমিশনের, তাদের সঙ্গে দফায় দফায় বৈঠক করে এবং যেটা আমরা কমিশনের তরফ থেকে জানতে পারছি যে ইতিমধ্যেই নির্ঘণ্টের সমস্ত কিছু চূড়ান্ত হয়ে গিয়েছে এবং আজকে বিকেল 4টে চূড়ান্ত নির্ঘণ্ট ঘোষণা করবেন জাতীয় নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার। রুমেলা, বেশ। অন্যদিকে এই রাজ্যে ঠিক কদফায় ভোট হবে এই নিয়ে নানা রকম স্পেকুলেশন চলছে। আমরা দেখেছিলাম 2021-এর বিধানসভা নির্বাচন, তা হয়েছিল 8 দফায়। আমরা দেখেছিলাম যে ভোট শুরু হয়েছিল 27শে মার্চ, শেষ হয়েছিল 29শে এপ্রিল। এবার কি সিচুয়েশন হবে বঙ্গে, এখনো পর্যন্ত সম্ভাবনা কি জানবো। প্রতিনিধি সোমরাজ বন্দ্যোপাধ্যায় রয়েছেন সঙ্গে। সোমরাজ, দেখো, এখনো পর্যন্ত কমিশন সূত্রে যা জানা যাচ্ছে এ রাজ্যে 2 থেকে 3 দফায় ভোট হতে চলেছে, তেমনটাই কমিশন সূত্রে জানা যাচ্ছে। আমরা আগেই জানিয়েছিলাম যে এ রাজ্যে এবার বিধানসভা ভোট সর্বোচ্চ 4 দফায় হতে পারে, অর্থাৎ 4 দফার থেকে বেশি এবারে এ রাজ্যে বিধানসভার ভোট হবে না। কমিশন সূত্রে যেটা জানা যাচ্ছে এবারে বিধানসভা ভোট 2 থেকে 3 দফাতেই হতে চলেছে এবং সেই ভোট 15ই এপ্রিলের পর এবং 30শে এপ্রিলের মধ্যেই শেষ করে দেওয়া হবে। যেটা এখনো পর্যন্ত কমিশন সূত্রে জানা যাচ্ছে এপ্রিল মাসের 3য় সপ্তাহের শেষ দিকে এবং 4র্থ সপ্তাহ জুড়ে ভোট হবে এবং সেক্ষেত্রে 22শে এপ্রিল, 26শে এপ্রিল, 30শে এপ্রিল সম্ভাব্য দিন হিসেবে এখনো পর্যন্ত জানা যাচ্ছে ভোটের সম্ভাব্য দিন হিসেবে উঠে আসছে এবং ভোট গণনা হতে পারে মে মাসের 1 বা 2 তারিখে বা 3 তারিখে, অর্থাৎ 3 তারিখের মধ্যেই কমিশন চেষ্টা করছে গোটা প্রক্রিয়াটা শেষ করে দিতে। কারণ তুমি জানো এ রাজ্যে বিধানসভার মেয়াদ 7ই মে পর্যন্ত রয়েছে, অর্থাৎ 7ই মে এ রাজ্যে বিধানসভার মেয়াদ শেষ হচ্ছে। তার আগেই নির্বাচন কমিশনকে গোটা প্রক্রিয়াটি শেষ করতে হবে। কিন্তু এবারে ভোটের দফা কমছে, যা আমরা আগেই জানিয়েছিলাম। সর্বোচ্চ 4 দফায় হতে পারে, 4 দফার থেকে বেশি হবে না। কমিশন সূত্রে জানা যাচ্ছে 2 থেকে 3 দফায় এ রাজ্যে বিধানসভা ভোট এবার হতে চলেছে। অবশ্যই সেটা বিকেল 4টের পর স্পষ্ট হয়ে যাবে কদফায় এ রাজ্যে বিধানসভা ভোট হবে। কিন্তু জাতীয় নির্বাচন কমিশনের ফুল বেঞ্চ যখন এ রাজ্যে এসে বৈঠক করে গিয়েছিল তখন কমিশনের আধিকারিকদের, অর্থাৎ এ রাজ্যের শীর্ষস্থানীয় আধিকারিকদের ইঙ্গিত দিয়ে গেছিলেন যে এবারে ভোট কম দফায় তারা করতে চলেছেন। যদিও আইন শৃঙ্খলাকে মাথায় রেখেই কমিশন এই সিদ্ধান্ত নেয় এবং সেই কারণেই কমিশন সূত্রে জানা যাচ্ছে এবারের ভোটে আরো বাহিনী, অর্থাৎ 2024-এ যে পরিমাণ কেন্দ্রীয় বাহিনী আমরা দেখেছিলাম তার থেকে বেশি বাহিনী এবারের ভোটে মোতায়েন হতে চলেছে। তুমি জানো ইতিমধ্যে এই রাজ্যে 2 দফায় 480 কোম্পানি কেন্দ্রীয় বাহিনী মোতায়েনের কথা বলেছিল ভোট ঘোষণার আগেই, যার মধ্যে ইতিমধ্যেই 420 কোম্পানিরও বেশি বাহিনী এ রাজ্যে মোতায়েন হয়ে গেছে। পর্যায়ক্রমে সেই বাহিনী মোতায়েন চলছে। কমিশন সূত্রে জানা যাচ্ছে ভোট ঘোষণার পরপরই এ রাজ্যে আরো বাহিনী মোতায়েন হবে এবং 2024-এর লোকসভা নির্বাচনের থেকেও বেশি বাহিনী এবারে এ রাজ্যে মোতায়েন হতে চলেছে। ফলত সব মিলিয়ে 2 থেকে 3 দফাতেই এ রাজ্যে বিধানসভা ভোট মে মাসের প্রথমেই গণনা হবে এবং 7ই মের আগেই গোটা প্রক্রিয়া নির্বাচন কমিশন শেষ করে দেবে। আরো একটি বিষয় সোমরাজ তোমার থেকে জানতে চাইবো, এই মুহূর্তে যদি আজ ভোট ঘোষণা হয়ে যায় তাহলে হাতে সময় রয়েছে কিন্তু খুব কম। যে নামগুলো এখনো পর্যন্ত বিচারাধীন রয়েছে, যারা নাম তুলতে পারেননি, তাদের জন্য নানা রকম সংবিধান মেনে নানা রকম জায়গা ছেড়ে রাখা হয়েছে। কিন্তু এই ভোট ঘোষণা হয়ে গেলে সেই ভোটাররা তারা কিভাবে প্রসিড করবেন, কিভাবে কাজ চলবে তাদের নাম তোলার, কি জানা যাচ্ছে এখনো পর্যন্ত?
এখনো পর্যন্ত কমিশনের তরফে যেটা জানা যাচ্ছে যে এই সপ্তাহেই একটি সাপ্লিমেন্টারি তালিকা প্রকাশ হতে চলেছে। এখনো পর্যন্ত 15 লক্ষেরও বেশি অভিযোগের নিষ্পত্তি নির্বাচন কমিশন তারা যেটা জানাচ্ছে যে জুডিশিয়াল অফিসাররা করে ফেলেছেন এবং কমিশন মনে করছে যে বিধানসভা ভোটের যে মনোনয়নের শেষ দিন সেই শেষ দিন পর্যন্ত নাম তোলা যাবে ভোটার তালিকায়। এবারে সেক্ষেত্রে কত সংখ্যক নিষ্পত্তি জুডিশিয়াল অফিসাররা করতে পারবেন তার উপরই নির্ভর করবে, কিন্তু প্রথম দফার সাপ্লিমেন্টারি তালিকা এই সপ্তাহে সম্ভবত বৃহস্পতিবারের মধ্যেই কমিশন প্রকাশ করে দেবে এবং সেক্ষেত্রে বুধবার পর্যন্ত যত অভিযোগের নিষ্পত্তি জুডিশিয়াল অফিসাররা করবেন তার মধ্যে কারা বৈধ হলেন কারা বৈধ তালিকায় জায়গা পেলেন না গোটাটাই কমিশন বিজ্ঞপ্তি আকারে অর্থাৎ সাপ্লিমেন্টারি তালিকা প্রকাশ করে দেবে। ইতিমধ্যে কমিশনের তরফে সেই সফটওয়্যার তৈরি করা হয়েছে, কিন্তু যেটা আসল জায়গা যে এই 60 লক্ষ ভোটারের যে নিষ্পত্তি জুডিশিয়াল অফিসারদের করতে হবে ভোট ঘোষণার আগে অর্থাৎ ভোট হওয়ার আগে এই 60 লক্ষ ভোটারের অভিযোগের নিষ্পত্তি জুডিশিয়াল অফিসাররা করতে পারবেন নাকি। কমিশনের সূত্র থেকে জানানো হচ্ছে যে কমিশন চেষ্টা করছে যাতে দ্রুত জুডিশিয়াল অফিসাররা এই অভিযোগের নিষ্পত্তি করে এবং সেই জন্য খুব শীঘ্রই আবারও বৈঠকে বসা হবে নির্বাচন কমিশনের তরফে। জুডিশিয়াল অফিসার কলকাতা হাইকোর্টের মাননীয় প্রধান বিচারপতির সঙ্গে তারা বৈঠকে বসবেন। যেহেতু নির্বাচনের দিন ঘোষণা আজই হয়ে যাচ্ছে তাই যাতে নমিনেশনের আগে পর্যন্ত নমিনেশনের শেষ দিন পর্যন্ত যাতে যত সংখ্যক পারা যায় জুডিশিয়াল অফিসাররা অভিযোগের নিষ্পত্তি করে তারা সাপ্লিমেন্টারি তালিকা প্রকাশ করতে চায় এবং সেই কারণেই কমিশন আবারও খুব শীঘ্রই কলকাতা হাইকোর্টের মাননীয় প্রধান বিচারপতির সঙ্গে বৈঠকে বসবেন যাতে যত সংখ্যক সম্ভব সাপ্লিমেন্টারি তালিকা প্রকাশ করতে পারে নির্বাচন কমিশন। এবার একটু আমাদের দর্শকদের ওয়েবকাস্টিং এর বিষয়ে জানাই। এবার বুথের বাইরেও ওয়েবকাস্টিং, বুথের বাইরের ছবিতেও নজর নির্বাচন কমিশনের। 2026-এর ভোটে ওয়েবকাস্টিং নিয়ে কড়াকড়ি, এবারই প্রথম বুথের বাইরে ওয়েবকাস্টিং। প্রতি বুথে 2টি করে ক্যামেরায় ওয়েবকাস্টিং, বুথের ভেতর বাইরে 1টি করে ক্যামেরা। যেগুলো স্পর্শকাতর বুথ সেখানে 3টি ক্যামেরা ওয়েবকাস্টিং, বুথের ভেতর 2টি ক্যামেরা এবং বাইরে 1টি ক্যামেরা। এবার 100% বুথেই হবে ওয়েবকাস্টিং। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ব্রিগেডের সভা এবং সেই সভার আগেই মন্ত্রী শশী পাজার বাড়িতে একদল হামলা চালালো, ভাঙচুর করলো। পাল্টা মার খেল বিজেপি কর্মীরাও, আহত দুপক্ষের বেশ কয়েকজন। পরিকল্পনা করেই অরাজকতা করছিলেন এবং খুন করার পরিকল্পনা ছিল। দিস ইজ মাই অ্যালিগেশন, সিরিয়াস, এবং এটা নিয়ে আমি এফআইআর করছি। তৃণমূল বিজেপির সংঘর্ষ, গিরিশ পার্কে তুলকালাম, রাজ্যের মন্ত্রী শশী পাঁজার বাড়িতে হামলা। চালানো হয় ভাঙচুর, অভিযোগ ব্রিগেডের সভায় যাওয়ার পথে হামলা চালান বিজেপি কর্মী সমর্থকরা। এই ঘটনায় শশী পাঁজার সুর সপ্তমে। পরিকল্পনা করেই অরাজকতা করছিলেন এবং খুন করার পরিকল্পনা ছিল এবং এটা নিয়ে আমি এফআইআর করছি। একজন মহিলা মন্ত্রী তার বাড়ির উপরে, অজিত পাঁজার বাড়ির উপরে, মমতা বন্দ্যোপাধ্যায়ের মহিলা মন্ত্রীর উপরে আপনি আক্রমণ করলেন, নারী বিদ্বেষের কথা পরিষ্কার বোঝা যায়। ওরা বাসে এনেছে ইট, বোতল, বোম, লাঠি, সোটা কি নেই, এরা গুন্ডা। আমি বলবো গুন্ডাও না, দে মার্ডারার্স। এরপরে যেইভাবে তারা অ্যাটাক করলো এই বাড়ি, মানে পরপর অ্যাটাক করছে, তারপর আর পুলিশ আর সামলাতে পারে, পুলিশ কেউ অ্যাটাক, আর এরা যাচ্ছে ব্রিগেডে, লাঠি সোটা বোম, গুন্ডা, মার্ডারার, আর এরা বাংলা দখল করবে। একটা নয়, দুটো নয়, মুহুর বাস থেকে গুন্ডারা নেমে অ্যাটাক করেছে, আমাকে ইনজার করেছে, ইট সে মারা है। अरे ये गुंडा नहीं, ये खूनी है। মন্ত্রী শশী পাঁজার বাড়িতে হামলা, এ নিয়ে রাজনৈতিক চাপানুতোর তুঙ্গে।
প্রতিটা হিসেব বুঝে বুঝে নেওয়া হবে। এই যে যা যা হুমকি আজকে প্রধানমন্ত্রী দিলেন, আর হুমকির একটা হাতে গরম নিদর্শন আমরা রাস্তার উপর আমরা দেখতে পেলাম গিরিশ পার্কে, যেখানে আমার মাননীয় মন্ত্রী সহকর্মী শ্রীমতী শশী পাঁজার বাড়িতে একটা ভ্যান্ডালিজম চালালো বিজেপি কর্মীরা। যখন জানতে পারে যে এটা মন্ত্রী শশী পাঁজার বাড়ি লক্ষ্য করে ঢিল ছোড়েন মন্ত্রী, তখন বাড়ি আক্রমণ করা হয়, ঢিলে বোতলে কাঁচের টুকরোয় বাড়ি ভরিয়ে দেওয়া হয়। মানে স্বাধীনতার পর ভারতবর্ষের এমনকি কোনো অঙ্গরাজ্যের মন্ত্রী বাড়ি এইভাবে আক্রমণ করা হচ্ছে, আমরা এর কোনো প্রাক নজির খুঁজে পাইনি। চারিদিকে কাউন্সিলর জড়ো হয়ে ইট ছুঁড়বেন, আর সেই ইট কুড়িয়ে বাঁচার জন্য কেউ ইট ছুঁড়বে না? এত জায়গা দিয়ে ব্রিগেডের গাড়ি আসছে, এত গাড়ি ভাঙচুর করুন, শান্তি হয়নি সেন্ট্রাল এভিনিউর ওপরে? পুলিশ আক্রান্ত কি প্রমাণ করবেন? পুলিশ তো হামটি ডামটি রেস্টুরেন্টে বসে কফি খাচ্ছে। আজকে আমরা যা আইনগত ব্যবস্থা নেবার নেব, কিন্তু খুব একটা বেশি আমাদের প্রত্যাশা নেই। নিউজ 18 বাংলা। শশী পাঁজার বাড়িতে হামলার নিন্দায় অভিষেক বন্দ্যোপাধ্যায়। এটাই বিজেপির সংস্কৃতি, উস্কানিমূলক রাজনীতির ধারা বাংলায় আমদানি করতে চায় বিজেপি। বাংলার শান্তি নষ্ট করে ভয়ের পরিবেশ তৈরি করতে চায়। এই অপরাধের কোনো ক্ষমা নেই, এক্সপোজড তো তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদকের। আর গিরিশ পার্কে যে ধুন্ধুমার পরিস্থিতি গতকাল তৈরি হয়েছে, তাতে পুলিশ স্বতঃপ্রণোদিত মামলা রুজু করলো। কারণ পুলিশের গাড়ি ভাঙচুর করা হয়েছে, পুলিশ কর্মী আহত। গিরিশ পার্কে তাণ্ডব ভাঙচুরে মামলা করলো পুলিশ। পুলিশের ওপর হামলা, গাড়ি ভাঙচুরে স্বতঃপ্রণোদিত মামলা রুজু, খুনের চেষ্টা সহ একাধিক ধারায় মামলা। কথা বলবো, অমিত প্রতিনিধি রয়েছেন সঙ্গে। অমিত, দেখো, এখনো পর্যন্ত গতকালের যে গিরিশ পার্কের তাণ্ডবের ঘটনা, ভাঙচুরের ঘটনা, সেই ঘটনায় 9 জনকে গ্রেপ্তার করা হয়েছে। গতকাল সন্ধ্যে পর্যন্ত 4 জনকে এবং রাতভর বিভিন্ন জায়গাতে অভিযান চালিয়ে পুলিশের তরফে আরও 5 জন, মোট এখনো পর্যন্ত 9 জনকে গ্রেপ্তার করা হয়েছে এবং পুলিশের তরফে স্বতঃপ্রণোদিত মামলা রুজু করা হয়েছে। খুনের চেষ্টা ধারা সহ একাধিক ধারা সেখানে রয়েছে, যেমন সরকারি সম্পত্তি ভাঙচুর, সরকারি কর্মীকে কাজে বাধা দেওয়া, অর্থাৎ পুলিশকে কাজে বাধা দেওয়া, পুলিশকে হেনস্থা করা, পুলিশকে শারীরিকভাবে আঘাত করা বা এই সমস্ত ধারা যেমন রয়েছে। এবং একই সঙ্গে কালকে যে তাণ্ডবের যে ঘটনা ঘটেছে, সেই ঘটনায় রাইটিং এবং বেআইনি জমায়েত, এই সমস্ত ধারাও কিন্তু সেখানে রয়েছে। এখনো পর্যন্ত 9 জনকে গ্রেপ্তার করা হয়েছে এবং যে সমস্ত ফুটেজ এখনো পর্যন্ত সামনে এসছে, অর্থাৎ সংবাদ মাধ্যম এবং সোশ্যাল মিডিয়াতে যে সমস্ত ফুটেজ এখনো পর্যন্ত সামনে এসছে, সেই সমস্ত ফুটেজ থেকে অভিযুক্তদের বা যারা হামলা করেছেন বা হামলাকারী, তাদেরকে চিহ্নিত করে গ্রেপ্তার করার প্রক্রিয়া কিন্তু জারি রয়েছে পুলিশের তরফে। এছাড়া পুলিশের তরফে যেটা দাবি করা হচ্ছে যে 2টি রাজনৈতিক দলের তরফেও পাল্টা একে অপরের বিরুদ্ধে পাল্টা কিন্তু তারা লিখিত অভিযোগ ইতিমধ্যে গিরিশ পার্ক থানাতেও জমা দিয়েছে এবং তার ভিত্তিতেও কিন্তু কেস রুজু করতে চলেছে পুলিশ। তবে যে বিষয়টা বারবার উঠে আসছে, যে গতকালের যে ঘটনা, অর্থাৎ ব্রিগেডে প্রধানমন্ত্রী মোদির জনসভা ছিল এবং সেই জনসভায় যখন সেন্ট্রাল এভিনিউ দিয়ে গিরিশ পার্ক হয়ে যখন বাস যাচ্ছিল বা তাদের বিজেপি কর্মী সমর্থক গাড়ি যাচ্ছিল, নজর থাক আমাদের। আর অন্যদিকে গতকাল গিরিশ পার্কের ঘটনায় বিজেপির অভিযোগ, রাজ্যের মন্ত্রী শশী পাঁজার নামে অভিযোগ কলকাতা পুরসভার 3 কাউন্সিলরের বিরুদ্ধেও 25 নম্বর ওয়ার্ডের কাউন্সিলরের বিরুদ্ধে অভিযোগ। কথা বলবো, অনুপ প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে। অনুপ, তো ইতিমধ্যেই গতকাল যে গিরিশ পার্কের ঘটনা, সেই ঘটনার পরবর্তী ক্ষেত্রে যেমন তৃণমূলের পক্ষ থেকে অভিযোগ দায়ের করা হয়েছে, তার পরবর্তীতে দেখা গেল বিজেপির পক্ষ থেকে পাল্টাই অভিযোগ দায়ের করা হয়েছে। গিরিশ পার্কে যে ঘটনা পরিস্থিতি হয়েছিল, বিজেপির পক্ষ থেকে ইতিমধ্যেই রাজ্যের মন্ত্রী শশী পাঁজা, তার বিরুদ্ধে যেমন অভিযোগ করা হয়েছে, সঙ্গে 3 কাউন্সিলর, তাদের বিরুদ্ধে কিন্তু এই লিখিত অভিযোগ করা হয়েছে। গিরিশ পার্ক থানায় লিখিত মর্মে বিজেপির পক্ষ থেকে লিখিত যেমন অভিযোগ করা হয়েছে, যেখানে বলা হচ্ছে যে সেখানে স্পষ্ট লক্ষ্য করা যাচ্ছে শশী পাঁজা রাজ্যের মন্ত্রী, তার নামে লিখিত অভিযোগ করা হয়েছে। 3 জন কাউন্সিলর, যিনি 25 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর রাজেশ সিনহা, 17 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর মোহন গুপ্ত এবং 39 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর মোহাম্মদ জসিমউদ্দিন, এই 3 কাউন্সিলরের বিরুদ্ধেও কিন্তু সরাসরি এই লিখিত অভিযোগ করা হয়েছে বিজেপির পক্ষ থেকে। তার কারণ গতকাল যে পরিস্থিতি এখানে হয়েছিল গিরিশ পার্কে, মূলত সেখানে বিজেপি কর্মীদেরকে মারধর করা হয়েছে বলে তারা এমনটা অভিযোগ করছে। তার আগে তৃণমূলের পক্ষ থেকে অভিযোগ করা হয়েছিল রাজ্যের মন্ত্রী শশী পাঁজা, তার বাড়িতে যেমন ভাঙচুর করা হয়েছিল, অন্যদিকে তৃণমূল কর্মী সমর্থক শুরু করে প্রত্যেককে মারধর করা হয়েছিল। পাল্টা এবার বিজেপির পক্ষ থেকে অভিযোগ দায়ের করা হলো গিরিশ পার্ক থানায় মেল মারফত, যেখানে স্পষ্ট
লক্ষ্য করা যাচ্ছে রাজ্যের মন্ত্রী শশী পাজা তার বিরুদ্ধে অভিযোগ করা হয়েছে। এছাড়া আরও 3 কলকাতা পৌরসভার যে কাউন্সিলর তাদের বিরুদ্ধেও এই লিখিত অভিযোগ করা হয়েছে। গোটা ঘটনা ইতিমধ্যেই পুলিশের পক্ষ থেকে খতিয়ে দেখা হচ্ছে, অর্থাৎ দুপক্ষের পক্ষ থেকে অভিযোগ পাল্টা সঙ্গে থাকো। গতকালের ধুন্ধুমারের জের গিরিশ পার্কে আজ নাগারে রুট মার্চ কেন্দ্রীয় বাহিনী। আধা সেনা মোতায়েন নিয়ে গতকালই কমিশনের তোপ। কেন আধা সেনা মোতায়েন হয়নি নির্বাচন কমিশন প্রশ্ন তোলে। গিরিশ পার্কে মন্ত্রীর বাড়িতে হামলা ভাঙচুর। খণ্ডযুদ্ধের পর মন্ত্রীর বাড়ির সামনে আজ সকাল থেকে নিরাপত্তা বৃদ্ধি করা হয়, পুলিশ পিকেট বসানো হয়, যে ছবি আপনারা দেখছেন। আবারও চলে যাব, অনুপ প্রতিনিধি রয়েছেন সঙ্গে। অনুপ, গতকাল যে ছবি দেখেছিলাম আজ সকাল থেকে পরিস্থিতি শান্ত, আমরা দেখতেও পাচ্ছি পুলিশ পিকেট বসানো হয়েছে, কি অবস্থা? তবে গতকাল গিরিশ পার্কে যে মন্ত্রী শশী পাজার বাড়ির সামনে যে চিত্র দেখা গেছিল, আজকে কিন্তু এখন উল্টো চিত্র। গতকালকের পর আজকে দেখা গেল গতকাল থেকেই পরবর্তী ক্ষেত্রে পুলিশ পিকেট বসানো হয়েছিল এবং গতকাল ইলেকশন কমিশনের পক্ষ থেকে প্রশ্ন তোলা হচ্ছিল কেন আধা সেনা সেখানে নামানো হয়নি। এই পরবর্তীতেও কিন্তু দেখা গেল আজকে সকালবেলা সকাল 10টার সময় গিরিশ পার্ক থানায় পুলিশের পক্ষ থেকে এই যে শশী পাজার বাড়ি, সেই বাড়ির সামনে কিন্তু আধা সেনা অর্থাৎ কেন্দ্রীয় বাহিনীর জওয়ান তাদেরকে নিয়ে আসা হয়েছিল। গোটা এলাকা ডোমিনেশন করা হয়, ফুট মার্চ করা হয় এবং এই মন্ত্রীর বাড়ির সামনে কিন্তু এইভাবেই কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করা হয়েছিল। পরবর্তী ক্ষেত্রে গতকালকের পরে লক্ষ্য করা যাচ্ছে যে শশী পাজার যে বাড়ির সামনে সেখানে কিন্তু প্রত্যেকটি জায়গায় এইভাবে পুলিশি ব্যারিকেড করা হয়েছে এবং অন্যদিকে পুলিশি পর্যাপ্ত নিরাপত্তার ব্যবস্থা করা হয়েছে। এবং তারপরে দেখা গেল সকালবেলা গিরিশ পার্ক থানার পুলিশের পক্ষ থেকে এই শশী পাজার বাড়ির ঠিক সামনে থেকে শুরু করে বাড়ির চারপাশ কিন্তু কেন্দ্র